Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makro Sammelani Medical College and Hospital. আজকে দেখো আমরা বায়োমলিকিউলসের পরের পার্টটা পড়ব, যেটা হচ্ছে হাউ ডু এনজাইমস ব্রিং অ্যাবাউট সাচ হাই রেটস অফ কেমিক্যাল কনভার্সন। অর্থাৎ আমরা আগের ভিডিওতে যেটা জেনেছিলাম যে একটা এনজাইম হচ্ছে একটা কেমিক্যাল যে রিয়াকশন বা কেমিক্যাল কনভার্সন বলো, সেটাকে হচ্ছে একটা রেট যে থাকে সেটাকে হাই করে। ওকে, তো সেটাই বলছে যে আমরা কিভাবে হাই করে সেটা নিয়ে আজকে আমরা দেখব এই ভিডিওটাতে। তো চলো দেরি না করে শুরু করে দিই। কি বলছে, টু আন্ডারস্ট্যান্ড দিস উই শুড স্টাডি এনজাইমস এ লিটল মোর। অর্থাৎ এইটা আমাদের জানতে গেলে আমাদের এনজাইম সম্বন্ধে একটু বেশি জানতে হবে। কি সেটা, উই হ্যাভ অলরেডি আন্ডারস্টুড দ্য আইডিয়া অফ অ্যান অ্যাক্টিভ সাইট। অর্থাৎ আমরা অলরেডি জেনে গেছি যে অ্যাক্টিভ সাইট কাকে বলে এবং তার সম্পর্কে কিছু আইডিয়া হয়েছে। যারা নতুন এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলে, তাদেরকে বলবো তোমরা যদি এর আগেরগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমার চ্যানেলে ভিডিও আছে, তো তোমরা একবার ভিজিট করে দেখতে পারো। আশা করছি তোমাদের হেল্প হবে। দ্য অ্যাক্টিভ সাইট কাকে বলে সেটা আমরা অলরেডি জেনে গেছি, তো সেটাই বলছে আমরা একটা আইডিয়া জানি। দ্য কেমিক্যাল আর মেটাবলিক কনভার্সন রেফার্স টু এ রিয়াকশন। অর্থাৎ কেমিক্যাল এবং মেটাবলিক যে কনভার্সনগুলো হচ্ছে তাকে বলা হয় রিয়াকশন। দ্য কেমিক্যাল হুইচ ইজ কনভার্টেড ইন্টু এ প্রোডাক্ট ইজ কল্ড এ সাবস্ট্রেট। অর্থাৎ যে রিয়াকশন মানে যেটা কনভার্সন হচ্ছে সেটাকে বলা হয় রিয়াকশন। এবং দ্য কেমিক্যাল হুইচ ইজ কনভার্টেড ইন্টু এ প্রোডাক্ট, যেটা একটা প্রোডাক্ট ফর্মেশন করছে সেটাকে বলা হয় সাবস্ট্রেট। ওকে, হেন্স এনজাইমস দ্যাট ইজ প্রোটিন উইথ 3-dimensional structures including an active site convert a substrate into a product। অর্থাৎ সেই জন্য এনজাইম যেগুলো হচ্ছে একটা প্রোটিন উইথ 3-dimensional structures কি ইনক্লুডিং অ্যান অ্যাক্টিভ সাইট। অর্থাৎ এনজাইমের একটা সিম্পল ডেফিনেশন দিয়ে দিল কি, প্রোটিনস উইথ 3-dimensional structure ইনক্লুডিং অ্যাক্টিভ সাইট। অর্থাৎ 3D স্ট্রাকচারের প্রোটিন যার মধ্যে একটা অ্যাক্টিভ সাইট থাকে, যেটা কিনা কনভার্ট করে একটা সাবস্ট্রেট ইন্টু এ প্রোডাক্ট। অর্থাৎ সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে ফর্মেশনে যে প্রোটিনের 3-dimensional স্ট্রাকচার যার একটা অ্যাক্টিভ সাইট আছে তাকে বলা হয় এনজাইম। এটাই বলছে দিস সিম্বলিক্যালি দিস ক্যান বি ডেপিক্টেড অ্যাজ, অর্থাৎ সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে। ইট ইজ নাও আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সাবস্ট্রেট এস হ্যাজ টু বাইন্ড দ্য এনজাইম অ্যাট ইটস অ্যাক্টিভ সাইট। অর্থাৎ এনজাইম কি প্রোটিনের সেই 3D স্ট্রাকচারটা যেখানে একটা অ্যাক্টিভ সাইট থাকে, তো সাবস্ট্রেট কি করে সেই অ্যাক্টিভ এনজাইমের সেই অ্যাক্টিভ সাইটটাকে আটকায় উইদিন এ গিভেন ক্লেফট অর পকেট। অর্থাৎ ওই যে 3D স্ট্রাকচারটা এনজাইমে যেখানে একটা পকেট আছে যেটাকে অ্যাক্টিভ সাইট বলা হয়, সেখানে সাবস্ট্রেটটা গিয়ে বাইন্ড করছে। দ্য সাবস্ট্রেট হ্যাজ টু ডিফিউজ টুয়ার্ডস দ্য অ্যাক্টিভ সাইট। অর্থাৎ সাবস্ট্রেটটা গিয়ে কী হলো, অ্যাক্টিভ সাইডে হচ্ছে ডিফিউজ হলো। দেয়ার ইজ দাস অ্যান অব্লিগেটরি ফর্মেশন অফ অ্যান ইএস কমপ্লেক্স। অর্থাৎ এনজাইম ছিল, এনজাইমের হচ্ছে একটা অ্যাক্টিভ সাইট ছিল, তার সঙ্গে সাবস্ট্রেটটা আটকালো করে যে কমপ্লেক্সটা তৈরি হলো তাকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বলা হচ্ছে। ই স্ট্যান্ডস ফর এনজাইম। তাহলে ই স্ট্যান্ডস ফর এনজাইম, তার সাথে এস স্ট্যান্ডস ফর সাবস্ট্রেট। এস এসে ই এর সাথে বাঁধলো ই এর অ্যাক্টিভ সাইডে, সেখানে করে একটা কমপ্লেক্স যেটা তৈরি হলো ওটাকে বলা হয় ইএস কমপ্লেক্স। ওকে, দিস কমপ্লেক্স ফর্মেশন ইজ এ ট্রানজিয়েন্ট ফিনোমেনা। অর্থাৎ এই যে তৈরি হলো ইএস কমপ্লেক্সটা, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট, মানে এটা পার্মানেন্ট নয়। এবারে তো প্রোডাক্ট ফর্মেশন হয়ে যাবে, ওটা একটা মানে অস্থায়ী, মানে ওটাই যে স্থায়ী রয়ে যাবে ইএস কমপ্লেক্স রূপে এটাও নয়, এটা একটা মধ্যবিত্ত একটা complex formation phenomenon. During the state where substrate is bound to the enzyme active site, a new structures of the substrate called transient state structure is formed. এটাই বলছে যে মানে যখন ডিউরিং দ্য স্টেট, যখন হচ্ছে এই রিয়াকশনটা হচ্ছে, সাবস্ট্রেট যখন এনজাইমের অ্যাক্টিভ সাইডে বাইন্ড করছে, একটা নতুন স্ট্রাকচার হচ্ছে ফর্মেশন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেট
স্ট্রাকচার ট্রানজিয়েন্ট স্টেট বলা হচ্ছে। ভেরি সুন আফটার দ্য এক্সপেক্টেড বন্ড ব্রেকিং অর মেকিং ইজ কমপ্লিটেড দ্য প্রোডাক্ট ইজ রিলিজড ফ্রম দ্য অ্যাক্টিভ সাইট, অর্থাৎ হয় বন্ড ব্রেক হলো নয় বন্ড তৈরি হলো, হয়ে কি হলো ওখান থেকে এনজাইম থেকে প্রোডাক্ট তৈরি হয়ে এলো। তাহলে এনজাইম ছিল, সাবস্ট্রেট ছিল, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো যেটা একটা ট্রানজিয়েন্ট ফর্ম, অর্থাৎ বেশিক্ষণ সেটা স্থায়ী হয় না। কি হয়, সাবস্ট্রেটের হয় কোনো বন্ড তৈরি হয় নয় কোনো বন্ড ভেঙে যায় করে প্রোডাক্টটা ফর্মেশন হয়ে যায়। তাহলে কি হলো, দ্য প্রোডাক্ট ইজ রিলিজড ফ্রম দ্য অ্যাক্টিভ সাইড থেকে প্রোডাক্ট বেরিয়ে এলো, তাহলে সাবস্ট্রেট গেল প্রোডাক্ট বেরিয়ে এলো। ইন আদার ওয়ার্ডস দ্য স্ট্রাকচারস অফ সাবস্ট্রেট গেট ট্রান্সফর্মড ইনটু দ্য স্ট্রাকচার অফ প্রোডাক্ট। আবার অন্যভাবে আমরা বলতে পারি কি, সাবস্ট্রেটের স্ট্রাকচারটা ট্রান্সফর্ম হয়ে গেল প্রোডাক্টের স্ট্রাকচারে, কেন কি সাবস্ট্রেট গেল প্রোডাক্ট বেরোলো, এনজাইমের মতো রয়ে গেল। তাহলে সাবস্ট্রেটের স্ট্রাকচার এনজাইমে গেলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, সাবস্ট্রেটের যে স্ট্রাকচার ছিল সেটা পরিবর্তন হয়ে প্রোডাক্ট হয়ে বেরিয়ে এলো। The pathway of this transformation must go through the so-called transient state structure, অর্থাৎ পাথওয়েটা কি, ট্রানজিয়েন্ট একটা স্টেটের মধ্যে দিয়ে গেল। There could be many more altered structure state between the stable substrate and the product, অর্থাৎ কি একটা স্টেবল সাবস্ট্রেট আর একটা স্টেবল প্রোডাক্ট, এর মধ্যে অনেকগুলো ট্রানজিয়েন্ট হচ্ছে ফর্ম থেকে থাকে অনেক সময়। Implicit in this statement is the fact that all other intermediate states are unstable, এবং এটাও বলতে হবে যে এই যে ইন্টারমিডিয়েট যে স্ট্রাকচারগুলো সেগুলো কি আনস্টেবল হয়, তাই তো তাদের ট্রানজিয়েন্ট বলছে। মেন একটা স্টেবল সাবস্ট্রেট একটা স্টেবল প্রোডাক্ট, ঠিক আছে, এর মাঝে অনেকগুলো ট্রানজিয়েন্ট স্টেট হয় যেগুলো হয় আনস্টেবল। Stability is something related to energy status of the molecule or the structure, অর্থাৎ স্টেবিলিটি যেটা সেটা কি বলছে, স্টেবিলিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা রিলেটেড থাকে মলিকিউলস এর স্ট্যাটাস বা স্ট্রাকচারের এনার্জি লেভেলের ওপর। ওকে, এনার্জি লেভেলের ওপর, মানে যে প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে একটা রিয়াকশনের মাধ্যমে সেই প্রোডাক্টটা স্টেবল হবে কিনা আর ট্রানজিয়েন্ট হবে কিনা সেটা কিসের ওপর নির্ভর করে, সেই প্রোডাক্টটার হচ্ছে এনার্জি স্ট্যাটাসের ওপর। হেন্স when we look at this pictorially through a graph, অর্থাৎ আমরা যখন ছবির মাধ্যমে একটা গ্রাফের মাধ্যমে দেখব, it looks like something as in figure 9.6, অর্থাৎ 9.6 এখানে যে ফিগারটা আছে আমরা পরে দেখছি সেখানে আমরা ওরকমই দেখব যে মানে একটা এনার্জি লেভেলের ওপর হচ্ছে প্রোডাক্টের স্থায়িত্ব, অর্থাৎ স্টেবল হবে কি আনস্টেবল হবে সেটা হচ্ছে নির্ভর করছে। সেটাই বলছে কিভাবে, দেখো, দ্য ওয়াই অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য পোটেনশিয়াল এনার্জি কন্টেন্ট, দ্য এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট দ্য প্রোগ্রেশন অফ স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অর স্টেটস থ্রু দ্য ট্রানজিয়েন্ট স্টেট। অর্থাৎ কি বলছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা কি এনার্জি লেভেল হচ্ছে বোঝাচ্ছে, আর এক্স অ্যাক্সিসটা কি প্রোগ্রেশন অফ হচ্ছে রিয়াকশন, মানে রিয়াকশনটা প্রোগ্রেস করছে, এই যে সাবস্ট্রেট ছিল এখানে প্রোডাক্ট হয়েছে। বাট ওয়াই অ্যাক্সিস কি, এটা হচ্ছে এনার্জি লেভেল হচ্ছে ডিটারমাইন করছে, এটাই হচ্ছে এখানে বললো। এবারে কি বলছে দেখো, তাহলে কি হলো, এক্স অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিস কি হলো, ইউ উড নোটিস টু থিং, অর্থাৎ তুমি দুটো থিং নোটিস করবে, দ্য এনার্জি লেভেল ডিফারেন্স বিটুইন এস অ্যান্ড পি, অর্থাৎ সাবস্ট্রেট এবং প্রোডাক্ট এই দুটোর মধ্যে এনার্জি লেভেল। ইফ পি ইজ অ্যাট লোয়ার লেভেল দ্যান এস, দ্য রিয়াকশন ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, অর্থাৎ এই যে এটা হচ্ছে এনার্জি লেভেল, এটা হচ্ছে প্রোগ্রেস হচ্ছে রিয়াকশন, ঠিক আছে। এবারে সাবস্ট্রেট আর প্রোডাক্ট এই দুটোর হচ্ছে এনার্জি লেভেলটা দেখব। যদি বলছে ইফ পি ইজ অ্যাট লোয়ার লেভেল, অর্থাৎ মনে করো ওয়াই অ্যাক্সিসে সাবস্ট্রেট ওপরে আছে প্রোডাক্ট নিচে আছে, তাহলে কি বলছে, দ্য রিয়াকশন ইজ অ্যান এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে কি বোঝাচ্ছে যে সাবস্ট্রেটের এনার্জি বেশি প্রোডাক্টের এনার্জি কম,
ওয়াই অ্যাক্সিস তো এনার্জি বোঝায়, ওয়াইয়ের যদি ওপরে সাবস্ট্রেট নিচে প্রোডাক্ট তাহলে কি প্রমাণ হচ্ছে, সাবস্ট্রেটের এনার্জি বেশি প্রোডাক্টের এনার্জি কম, তাহলে কি সেখানে এনার্জি বেরিয়ে যাচ্ছে কিছুটা, এতটা এনার্জি বেরোচ্ছে, তাহলে এই এনার্জিটা বেরিয়ে যাচ্ছে ওই রিয়াকশন মানে সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট ফর্মেশনে যে রিয়াকশনটা হচ্ছে ওটাতে একটা এনার্জি বেরোচ্ছে, অর্থাৎ তাকে বলা হয় এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক, থার্মিক মানে হচ্ছে এনার্জি, এক্সো মানে বাইরে, অর্থাৎ এক্সোথার্মিক রিয়াকশন মানে এনার্জি বেরিয়ে যাচ্ছে। কখন? যখন সাবস্ট্রেটের এনার্জি বেশি হবে, প্রোডাক্টের এনার্জি কম হবে, মানে বেশি এনার্জি একটা মানে একটা কম্পাউন্ড ছিল সেখান থেকে কম এনার্জি তৈরি হলো, তাহলে এই যে যতটা কম হলে সেই এনার্জিটা যাবে কোথায়, সেটা এনার্জি রূপে হচ্ছে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ এই রিয়াকশনটা হবে এক্সোথার্মিক রিয়াকশন। বোঝা গেল? এবারে পরের লাইন, one need not supply energy in order to form the product, অর্থাৎ এরকম এনার্জিতে কোনো এনার্জি আমাকে দিতে হয় না, কারণ এনার্জি তো বেরোচ্ছে নিজে থেকে। ওকে, however whether it is an exothermic or spontaneous reaction or an endothermic or energy required reaction, অর্থাৎ এক্সোথার্মিককে বলছে স্পন্টেনিয়াস রিয়াকশন অথবা এন্ডোথার্মিক যেটা হচ্ছে এনার্জি রিকোয়ারিং রিয়াকশন। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন কাকে বললো? এক্সোথার্মিক রিয়াকশন যখন সাবস্টেন্সের মানে সাবস্ট্রেট যেটা থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে তার এনার্জিটা বেশি থাকছে। আর এন্ডোথার্মিক কখন? এন্ডোথার্মিক মানে হচ্ছে এন্ডো মানে এনার্জি ঢুকছে, মানে কি প্রোডাক্টের এনার্জিটা বেশি হবে যখন, তখন তাকে এন্ডোথার্মিক রিয়াকশন বলছি। The S has to go through a much higher energy state or transient state. The difference in average energy content of S from that of this transient state is called activation energy. এটা আমাদের জানতে হবে। Enzymes eventually bring down this energy barrier, making the transient of S to be more easy. অর্থাৎ এনজাইম কী করে, এই যে এনার্জি যে ব্যারিয়ারটা হচ্ছে ওটাকে হচ্ছে কমিয়ে রাখে, ফলে এই সাবস্ট্রেট থেকে পিটা খুব তাড়াতাড়ি হচ্ছে প্রোডাক্ট তাড়াতাড়ি ফর্মেশন হয়। তাহলে আমাদের এখন জানতে হবে যেটা অ্যাক্টিভেশন এনার্জিটাকে কী বলছে। অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে, দেখো গ্রাফটা যদি দেখি, এই যে সাবস্ট্রেট কী হলো, ট্রানজিয়েন্ট স্টেট তৈরি করছে, এই যে সাবস্ট্রেট থেকে ট্রানজিয়েন্ট স্টেট তৈরি হতে গেলে একটা এনার্জি লাগছে, এই এনার্জিটাকে বলছে অ্যাক্টিভেশন এনার্জি। যখন অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম থাকে তখন এটা অনেক বেশি থাকে, সেই জন্য অনেক বেশি সময় কম মলিকিউল, যেটা আমরা দেখলাম আগের ভিডিওটাতে যে একটা রিয়াকশন দিয়ে বোঝানো হলো যে এনজাইম থাকলে কত তাড়াতাড়ি জিনিসটা হয়। দেখলাম না কি 1 ঘন্টায় 200টা মলিকিউল তৈরি হচ্ছে, আর এনজাইম দিয়ে 1 সেকেন্ডে 6 লাখ মলিকিউল তৈরি হচ্ছে। তো এরকম একটা দেখলাম। তো সেটা কিভাবে হচ্ছে সাবস্ট্রেট থেকে যে ট্রানজিয়েন্ট স্টেট, অর্থাৎ সাবস্ট্রেট আর ট্রানজিয়েন্ট স্টেট মানে এনজাইম প্লাস সাবস্ট্রেট যে স্টেটটা, ওই যে স্টেটটা তৈরি হতে যে এনার্জিটা লাগছে এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। তো উইদাউট এনজাইম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি এতটা, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি উইথ এনজাইম কি হয়, এই অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যায়। এনজাইমের উপস্থিতিতে কম এনার্জিতেই সাবস্ট্রেট আর এনজাইম হচ্ছে বাইন্ড করে যায়। বোঝা গেল? সেই জন্য তোমরা বলবে যে উইদাউট এনজাইম তো কোনো মানে এনজাইমের সাথে সাবস্ট্রেটের কী করে ফর্মেশন হবে, তাহলে ওখানে ট্রানজিয়েন্ট স্টেট কী হচ্ছে। তো ট্রানজিয়েন্ট স্টেট মানে হচ্ছে একটা আনস্টেবল স্টেট, সেটা যে সবসময় এনজাইমের সাথে হতে হবে সেটা নয়। বোঝা গেল? মানে সাবস্ট্রেট থেকে একটা আনস্টেবল স্টেট হবে এবং আনস্টেবল স্টেট থেকে প্রোডাক্ট তৈরি হবে। বোঝা গেল? এই আনস্টেবল স্টেটটা যদি এনজাইম থাকে তাহলে এনজাইমের সাথে হবে, তখন কিন্তু কম এনার্জি লাগবে। কিন্তু যদি এনজাইমের অ্যাবসেন্সে হয় তাহলে কি ওই যে ট্রানজিয়েন্ট স্টেট অর্থাৎ আনস্টেবল যে স্টেটটা ফর্মেশন হতে অনেক বেশি এনার্জি লাগবে। তো ওই কারণে কি হয়, যখন এনজাইম প্রেজেন্ট থাকে তখন খুব তাড়াতাড়ি মানে রিয়াকশনটা হয়ে যায়। কারণ দেখো এইটুকু এনার্জি, অল্প এনার্জি দিলেই প্রোডাক্ট ট্রানজিয়েন্ট স্টেট হবে, তারপর প্রোডাক্ট ফর্মেশন হবে। কিন্তু এখানে দেখো কত বেশি এনার্জি লাগছে উইদাউট এনজাইম। তো এই গ্রাফটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে যেটা বেশি অ্যাক্টিভেশন এনার্জি লাগছে ওটা হচ্ছে উইদাউট এনজাইম, আর উইথ এনজাইম হচ্ছে কম অ্যাক্টিভেশন এনার্জি লাগছে। তো এটা যদি তোমরা কনসেপ্ট দিয়ে মনে রাখো তাহলে কখনোই ভুল হবে না। তো এইটাই হচ্ছে এই ভিডিওটায় জানার যে অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলে এবং একটা ট্রানজিয়েন্ট স্টেট হয়। ট্রানজিয়েন্ট স্টেট মানেই যে সেটা সবসময় এনজাইমের সাথে কমপ্লেক্স হবে সেটা নয়, তবে
ট্রানজিয়েন্ট স্টেট মানে হচ্ছে একটা আনস্টেবল স্টেট, যেটা হচ্ছে বেশিক্ষণ থাকে না, ওটা প্রোডাক্ট ফর্মেশন হবে। ওকে, তো এইগুলোই হচ্ছে আমরা এই ভিডিওতে জানলাম। তো কারো যদি কোনো অসুবিধা থাকে এখনও এই ভিডিওটায় বা অন্য কোনো নিট রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।